শুভ সন্ধ্যা, গুড ইভিনিং আমার বাংলার বন্ধুরা, আমার পুরনো পেশেন্টরা এবং ওপার বাংলার বন্ধুরা। কারণ এই সাঁঝের বেলায় আসা শুধু এপার বাংলা নয়, সাঁঝের বেলা আসা মানে ওপার বাংলা নিয়ে। এপার আর ওপারের মাঝে শুধু একটি নদীর ফারাক, তার জন্য দুই পারের মানুষের হৃদয়ের কোনো পরিবর্তন হতে পারে না। একটা কাঁটাতারে বেড়ার জন্য দুটো মানুষের মনকে আলাদা করে দিতে পারেন না। আর তাই সাঁঝের বেলায় আসা সবার তরে, কারণ এখনো রাবেন্দ্রিক ছোঁয়া চলছে। বৈশাখ মাস মানে তো শুধু কালবৈশাখী ঝড় নয়, তার মাঝেও তো বেঁচে আছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে। তার জন্মদিনের সবে গেছে, রেশ কাটেনি, তবুও আজকে সন্ধ্যাবেলা আসা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। কারণ বৃহস্পতিবারটায় বেশ গম্ভীর দেখে একটা টপিক থাকে। তবে হ্যাঁ, আপনারা গম্ভীর হবার কিছু নেই, গম্ভীরটাকে লাইট করার জন্যই আমার আশা বিশেষ করে। আর এই জন্যই যে এখন এবার বাংলার ওপার বাংলার মানুষের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করে দিয়েছি, যেখানে মানুষ, আমার স্টাফরা ধরে, কোনো অসুবিধা নেই, কেউ না কেউ আপনাকে অবশ্যই সাহায্য করবে। অলসো হেল্পলাইন নাম্বারটা ওই জন্য দিয়ে রেখেছি, কেন আপনি কথা বলতে পাচ্ছেন না, আজকে হয়তো সারা শোয়ের মধ্যে আপনি সুযোগ পেলেন না, কারণ এই সন্ধ্যেবেলার শোটা মানে আপনাদের জানিয়ে রেখেছে যে একদম এক্সট্রিম রাশ থাকে, ভিড় থাকে, লাইন থাকে ফোনের, একের পর এক ফোন ঢুকতেই থাকে, তার পেছনে আরও 10-15টা করে ওয়েটিং লিস্টে থাকে। কেন? কারণ আমাদের এই সন্ধ্যেবেলার শোটায় 65 লাখ ভিউয়ার্স, এপার বাংলা ওপার বাংলা এবং আরও বেশ কিছু কান্ট্রি এবং রাজ্য নিয়ে। কারণ দু একটা দিন নয়, কিন্তু 2003 সাল থেকে আমি টিভির পর্দায় আসছি। তখন একটি চ্যানেলে করতাম, 2007 সালে আবার একটি চ্যানেল জুড়ি, তারপর 8 সালে আবার একটি চ্যানেল জুড়ি, 11 সাল থেকে অনেকগুলো চ্যানেল নিয়ে আপনাদের সামনে আসতাম। এখন আর প্রয়োজন হয় না, এখন একটা চ্যানেলেই আসি বেশ কিছু চ্যানেলের সঙ্গে। সেই সব চ্যানেলগুলি আজও আমি তাদের হাত ছাড়িনি, তারাও আমাকে হাত ছাড়েনি। এখন অবধি একসঙ্গে আছি সৃষ্টি প্লাস, সোনার বাংলা, গ্লোব টিভি, এরকম কিছু গ্রাউন্ড লেভেল যারা মানুষের ঘরে ঘরে পৌঁছায়। এবার কিছু মানুষের ধারণা, জি বাংলায় আসে না, এবিপি আনন্দে দেখা যায় না, তাহলে কি হলো? আমাদের রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষরা সন্ধ্যার পরে জি বাংলা, স্টার জলসা, এবিপি আনন্দ দেখার সময় পায় না। সারাদিনের পরিশ্রমে এত ক্লান্তি থাকে, তারা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সেই সকালবেলা ভোরে উঠে আবার কাজে যোগদান করার জন্য। আর যারা বাকি চ্যানেলগুলো স্টার জলসা, জি বাংলা নিয়ে মেতে থাকেন, তাদের সকালটা সকাল হয় না, ওটা সকাল 9টা বা 10টায় হয়। তফাৎ এখানে, আমাদের শোটা ওই সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, যারা সত্যিই কিছু জানে না চিকিৎসা কি, কেন করাতে হয়। তারা জানে না অসুখ বিসুখ কি, অসুখ হলেই ডাক্তারের কাছে কেন যেতে হয়। এই গ্রামে গঞ্জে সাধারণ মানুষগুলো, দিনমজুরে খেটে খাওয়া মানুষগুলো, তারা স্বাস্থ্যকেন্দ্র তাদের বাড়ির কাছেও আছে, তারা তার প্রয়োজন জানে না। ওর থেকে তো মুদিখানার দোকান থেকে চাল আনতে হবে, আলু আনতে হবে, এইটা জানে তারা স্বাস্থ্যকেন্দ্রটার প্রয়োজনীয়তা এখনো বোঝেনি। সেই মানুষগুলোকে একটু কনসিয়াস করার জন্য, তাদের একটু সজাগ করার জন্য আমার এই শো। মাঝের মধ্যেই আপনাদের কাছে আসি, যে অন্তত নিজেরা জানুন, আমাদের পশ্চিমবাংলায় কিছু ভাট খবর সকাল থেকে রাত অবধি দেখবেন একই খবর কপচিয়ে যাচ্ছে, ওইগুলো তাদের নাকি প্রচুর টিআরপি বাড়ে। আর যাদের জন্য খবরটা প্রচার করছি, তাদের শরীরের অসুখ বিসুখ নিয়ে তারা সুস্থ থাকবে কিভাবে, তার জন্য কোনো প্রচার অনুষ্ঠান কিছু খুব একটা দেখি না। কয়েকটা চ্যানেল হয়তো করে, তাও সামান্য। আমার আইডিয়ায় নেই আমার এই সাধারণ মানুষগুলো সেই অনুষ্ঠানগুলো দেখতে পান কিনা। তবে হ্যাঁ, কয়েকটা চ্যানেল করে, আমিও ফলো করি, ভালো। কারণ এই ধরনের যদি স্বাস্থ্য ও শিক্ষা দুটোই টপিক আছে আমাদের সারা পৃথিবীতে মানুষের উন্নয়নের জন্য, তাহলে যদি বলেন যে না, রাজনীতি না দেখালে খবরে খবর খুন, রাহাজানি, মার্ডার, চুরি, ছিনতাই, এগুলো যদি টিভির পর্দায় না থাকে, টিআরপি বাড়বে কি করে? আচ্ছা, ওটাই আপনাদের মেন টপিক।
আর যাদেরকে দেখাচ্ছেন তারা যদি অসুস্থ থাকে, হসপিটালে থাকে, কি করে আপনার খবর দেখবে? তারা যদি শিক্ষিত না হয় তারা কি করে খবর বুঝবে? রাজনীতির মারপ্যাচ কি করে বুঝবে? সম্ভব নয় নিশ্চয়ই বোঝা। তাহলে যে দেশে স্বাস্থ্য আর শিক্ষা এই দুটো টপিক চাপা পড়ে যাচ্ছে, সেখানে উন্নয়ন হতে পারে না। আর তারা অন্যান্য টপিক নিয়ে মিডিয়া এত বেশি ওয়াকিবহাল, এত বেশি কনসিয়াস, স্বাস্থ্য শিক্ষা নিয়ে নয় কেন? তাদের জন্য তো আলাদা সময় টপিক রাখতেই হবে সারাদিনের মধ্যে 12 ঘন্টায়। মানুষের জন্য তো এই চ্যানেল, মানুষ দেখবে বলে তো। পেট অ্যানিম্যালস, ডোমেস্টিক অ্যানিম্যালসরা দেখার জন্য তো নিউজ চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলি নয়। শুধু সিরিয়াল, সংসারে আগুন লাগানো, নানান ধরনের সিরিয়াল। শুধু যদি আগুনই লাগিয়ে যায়, নেভাবে কে? আলো থাকলে আঁধারও থাকতে হবে তো। তাহলে এই মানুষগুলির জন্য যদি একটু করে সুযোগ করে দেয়া যায় যে হ্যাঁ, আপনাদের থাইরয়েড হলে এই রকম সিমটম হতে পারে, থাইরয়েড হলে এতগুলো ক্ষতি হতে পারে, থাইরয়েড হলে নেক্সট জেনারেশনে ক্যারি করতে পারে, আপনার সন্তান আসবে যারা তাদের হতে পারে। অ্যাজ সেম অ্যাজ ডায়াবেটিস, সুগার কখনো ছোঁয়াচে নয়। সুগার রুগীর এটো খেলেও সুগার হয়ে যায় না, ইটস জেনেটিক্যাল, ক্যারি ফরওয়ার্ড হতে থাকে, নেক্সট স্টেপ, নেক্সট জেনারেশন। কিন্তু সুগার হলে এখনো অনেকেই সিমটম বুঝে উঠতে পারে না। আমি অনেকবার দেখেছি, আবার বলে দিই কেন, এটাই তো টপিক। সবাই যে দেখেছে এর কি মানে আছে? আমি আগে টেলিকাস্ট করে থাকলেও সবার হয়তো দেখা হয়নি, তাই নতুন করে কেউ ফোন করলেও না বিরক্তি হবার কিছু নেই। এই জন্যই যে আবার যদি তাকে একবার জানিয়ে দিই, তার সাথে আরো অনেক নতুন দর্শক যারা আজকে এসে বসে দেখছেন আমাদের অনুষ্ঠান, তারা আবার নতুন করে জেনে যাবে। তাহলে মানুষকে কনসিয়াস করার জন্য, অ্যাওয়ারনেস দেওয়ার জন্য, তাই না? মাঝের মধ্যে আমাদের স্ট্রিট কর্নার মিটিং হয়, কখনো স্কুল ময়দানে, সরকারি স্কুল ময়দানে, কখনো খেলার মাঠে মিটিং হয়। এই বারে বারে মাসে মাসে মিটিংগুলো কেন হয়? আমরা আছি জানান দেবার জন্য। আমরা হারিয়ে যাইনি, আপনাদের পাশেই আছি, তাই না? আপনারাও সেই মিটিংয়ে যোগদান করেন। তাহলে এমন করেও যদি মানুষকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাহায্যে স্কুলে গিয়ে, এবং সেগুলো তো করা হয়, সিডিএসের মহিলারা করে, তাহলে এখনো মানুষ ডায়াবেটিস হলে সিমটম বোঝে না, এখনো থাইরয়েড হলে তার ক্ষতি কি বোঝে না, এখনো মানুষ বোঝে না যে হঠাৎ করে জ্বর জ্বালা হয়ে গেলে কোথায় যাবে, কি করা উচিত। তাহলে এইগুলো নিয়েই তো আমাদের দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন। তার জন্য কি স্টাফ নেই? প্রচুর স্টাফ আছে, তাহলে কেন হচ্ছে না? কারণ আমিও তো ওই নিম্ন মধ্যবিত্ত মানুষগুলির মধ্যেই ঘুরে বেড়ানো মানুষ একটা। আমি তো ভিআইপি কোটা করি না। তাহলে তাদের সঙ্গে থেকে কিন্তু বুঝতে পেরেছি, জানি, তাই দৌড়ে দৌড়ে আসা। আরে কেউ তো একজন করুক। আমার যখন মনে হয়েছে এটা করা প্রয়োজন, আমি করে যাচ্ছি। আমি জানি না এর ফল কি আছে, হয়তো আরো কেউ আমার দেখে শুরু করতে পারে, আরো একাধিক মানুষ শুরু করতে পারে। তবে হ্যাঁ, আস্তে আস্তে বেশ কিছু ডক্টরসরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে ফিরছে। এইভাবে মানুষ যদি অ্যাওয়ারনেস করতে থাকে, মানুষকে কনসিয়াস করতে থাকে, তাহলে মনে হয় যে সুস্থতা না ফিরে এলে একটি সমাজের উন্নয়ন করা সম্ভব নয়। আর আজকে তাই সেরকমই একটা টপিক, বেশ ভারী টপিক, যেটা নিয়ে আজকে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে একদম ওপরতলা ভিআইপি অবধি মানুষের টনক নড়ে যাবে যে হ্যাঁ, সত্যিই তো তাই, আমরা এগুলো নিয়ে কোথায় ভাবছি। চাণক্য বলে গিয়েছিল, তারপরে আরো অনেক মহাপুরুষরাও বলেছে কথাটা, কারণ এত দামি কথা, যে একটা দেশের যদি ধ্বংস করার প্রয়োজন হয়, একটা দেশকে, তাহলে সেখানে মিসাইল, রাফায়েল, গুলি, বন্দুক, বোমা কিচ্ছু প্রয়োজন নেই। সেই দেশের একটা জেনারেশনের স্টুডেন্টকে, শুধু স্টুডেন্টকে, ছাত্রদের টোকার জন্য 2কে পাস করার সুযোগ করে দাও। কয়েকটা বছর পর সেই দেশ নিজে ধ্বংস হয়ে যাবে।
একটু ভ্রু কোঁচকালো তো, কপাল কোঁচকাচ্ছে না, বলছে এটা আবার কি করে হয়? এত দামি দামি বারুদ ফারুদ কিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি নাই না কি করে ফেললো, তাই না? কত টাকা লেগেছে, কয়েক হাজার বিলিয়ন মিলিয়ন ক্রোড় শুধু আমাদের এই দেশকে রক্ষা করার জন্য আছে। কিন্তু এরকম অনেক দেশ আছে, আমাদের দেশ তো রক্ষা করার জন্য কিনছে, কিছু দেশ আছে আবার ধ্বংস করার জন্য কিনছে অন্য দেশকে। তাহলে এত কিছু যন্ত্রপাতি লাগে না, একটা জেনারেশনের স্টুডেন্টসদের শুধু 2কে পাস করতে দাও, দেশ ধ্বংস হয়ে যাবে সেই দেশ। কিভাবে? একটা ইঞ্জিনিয়ারকে 2কে পাস করতে দিন, সে পাস করলো, সে তো কিচ্ছু জানে না একটা নাট বোল্টের গেজ কি করে মাপতে হয়, কি করে ইঞ্চি ফুট কি করে ঢালাই দিয়ে পিলার তুলতে হয়, কিছু জানে, কি করে ব্রিজ বানাতে হয়, কি করে বিল্ডিং বানাতে হয়, কিছু জানে। 2কে পাস করেছে, টোকা পাস করা ইঞ্জিনিয়ার। এবার সে যখন বিল্ডিং বানাবে কি হবে? ওই একটা 2কে পাস করা ছাত্রের জন্য হাজার হাজার মানুষ বিল্ডিং ভেঙে পড়ে মরবে তো। তাহলে কতগুলো স্টুডেন্ট পাস করেছিল 2কে? দেশ ধ্বংস। একটা মেডিকেল স্টুডেন্টকে 2কে পাস করতে দিন, সে পাস করে ডাক্তার হবে তো, নিশ্চয়ই ডাক্তার হবে, কারণ সে তো ডিগ্রি পেয়ে গেছে, 2কে হোক আর যাতেই হোক। তাহলে ওই ডাক্তার যখন পাস করে রুগী ট্রিটমেন্ট করবে, বাঁচবে সে। তাহলে একটা ডাক্তার তো হসপিটালে চাকরি করবে সে, তার দ্বারাও দেখবেন হাজার হাজার রুগী মারা যাচ্ছে, দেশ খালি হয়ে যাবে তো। বোঝাতে পারছি? একটু ডিপ কিন্তু ভাববেন কথাটা নিয়ে, যে এত কোটি টাকার মিলিয়ন বিলিয়ন খরচা করে আমরা বোমা বারুদ এসব তৈরি করেছি, লাগে না তো একটা জেনারেশনের স্টুডেন্টকে পড়াশোনা নষ্ট করে দাও, 2কে পাস করতে দাও, তারা করুক, বুঝতেও না পারে যেন, বাস। তো সুতরাং শিক্ষার কতটা প্রয়োজন আছে বুঝতে পেরেছেন? এত কোভিড গেল, আপনারা কোভিডের সময় নিশ্চয়ই আপনাদের নলেজে থাকবে যে কোভিডের সময় দেখবেন সব স্টুডেন্টসদের বাড়িতে বসে অনলাইনে পরীক্ষাও হয়েছে না? এইচএস পরীক্ষা অবধি কান্নাকাটি হই হলো, ইংরেজিতে ফেল ইত্যাদি সব দেখেছেন নিশ্চয়ই, অনলাইনে হয়েছে তো। মেডিকেল স্টুডেন্টসদের হলো না, কোনো স্ট্যান্ডার্ডেরই হয়নি, খোঁজ নিয়ে দেখুন কেন? মেডিকেল স্টুডেন্টদের পাস করিয়ে গেলে কি হতো? এটাই, একটা জেনারেশনে সব রোগী মারা যেত ওই ডাক্তার যখন একটা বড় জায়গা পেয়ে যেত, অনলাইনে পাস করা ডক্টর। যে জন্য মেডিকেল স্টুডেন্টসদের কোনো ইউনিভার্সিটিতে পারমিশন দেওয়া হয়নি যে অনলাইন পরীক্ষা হোক। আমরাও অনেক রিকোয়েস্ট করেছিলাম, স্যার সবারই তো, ইঞ্জিনিয়ারদেরও তো হলো, আমাদের কেন হলো না? আমরা তো পিছিয়ে পড়লাম। ঠিক তাই, এই জন্যই যে এরও ভালো কিছু দেখেছে, তাই শিক্ষার আগে প্রয়োজন, তবে স্বাস্থ্যকে রক্ষা করা যায়। ঠিক, শিক্ষাটা না। এবার বলবেন যদি স্বাস্থ্য না থাকে শিক্ষা কি করে হবে? শিক্ষাটাও না থাকলে আপনি স্বাস্থ্য রক্ষা করতে পারবেন না তো। আপনি ভুলভাল মেডিসিন খেয়ে নিজে ডাক্তারি করবেন তো। একটু শিক্ষা হয়ে গেলেই তো মানুষ পেকে যায় বেশি। তাই সঠিক শিক্ষার প্রয়োজন। আর আমরা অপরজনের বিদ্যা নিজেরা আলোচনা সমালোচনা না করলেই তো ভালো হয়, অ্যাপ্লিকেশন না করলেই ভালো হয় না। হয়েছে বাড়িতে জ্বর, আমি প্যারাসিটামল, প্যারাসিপ 500, 650, 1000 খাওয়াতে শুরু করে দিয়েছি। আবার অ্যান্টিবায়োটিক আমাকে একবার ডাক্তার খাইছিল, আমি আমার ছেলেকেও খাওয়াচ্ছি। আপনার জন্য যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল সেটা আপনার ছেলের জন্য তো বাচ্চার জন্য প্রযোজ্য নাও হতে পারে। আপনার ছেলের যদি মৃত্যু ঘটে যায় তার জন্য দায়ী কে? আপনি। তাহলে যেটা ডক্টরদের ডিউটি সেটা ডাক্তারদের দায়িত্ব দেওয়াই ভালো না? আমার বাড়িতে পাখা খারাপ হয়ে গেছে, আমি স্ক্রু ড্রাইভার নাট বল্টু নিয়ে খুলে আবার যদি ঠিক করতে কী করবো? ঘুমের করে ওর থেকে খুলে ঘাড়ে পড়ে যাবে পাখা। কেন? ওটা তো আমার কাজ ছিল না, ওটা তো ইলেকট্রিশিয়ানের কাজ ছিল। তাই যাদের যেটা কাজ তাদের সেটা করাই উচিত। আমরা অনেক সময় নাক গলাই, সব পেকে গেছি, পণ্ডিত আমরা, ঠিক না? তো সেই জন্যই বিদ্যা হোক, ভয়ঙ্করই না হোক। আর আজকে মানুষের যেখানে শিক্ষা থাকবে সেখানে চিকিৎসাও ঠিকঠাক হবে। ছোট্ট একটা জোকস বলি, জোকস না, এটা তো ঘটনা, সত্যি ঘটনা থেকেই তো জোকস হয়। সকালবেলা এক ডক্টরের কাছে মারাত্মক পেটের যন্ত্রণা, ওরে বাবারে মারে, ওরে বাবারে মরে গেলাম করে পেটের যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে গেছে। এবার ডাক্তার পেট টিপে চারদিক দিয়ে এটা সেটা জিজ্ঞেস করলো, কি খেয়েছো আগের দিন রাতে? ডাক্তারবাবু আগের দিনের বাসি পিঠে ছিল, সেটা
ফেলাই দেবে ভাবছিল, আমি খাই নিছি, তাই পেটে যন্ত্রণা। বলছি তোমার পেটে যন্ত্রণার ওষুধ দেবো না, তুমি পাশের চেম্বার আছে চোখের ডাক্তার, ওনার কাছে যাও। বলছে হয়েছে আমার পেটি ব্যথা, আপনি চোখের ডাক্তারের কাছে যেতে বলছেন কেন? বলছে আপনার চোখটা ঠিক করান, আপনি পচা পিঠেগুলো খেয়ে নিয়েছেন, সেগুলো কি চোখে দেখতে পাননি? নিজের চোখকে দেখেও অবিশ্বাস ও বিশ্বাস কিছু হয় না, তাহলে আগে চোখটা ঠিক করান, তারপর তো পেট ঠিক হবে, নাহলে আবার এই পেটের যন্ত্রণা হতে পারে। দিস ইজ লজিক। কেন? এই জন্যই যে আমার পেটের যন্ত্রণার কারণ কি? ওই পচা পিঠে খাওয়া। তাহলে সে চোখে দেখতে পায় যখন, পচা পিঠেটা খাবো কেন? তাহলে আগে চোখটা ঠিক করা উচিত। অনেক সময় দেখবেন আমার এই শোয়ের মধ্যে ফোন করেছে, হ্যালো হ্যালো, 18 বার হ্যালো। আরে বাবা আমি তো শুনতে পাচ্ছি, পরেরটা বলুন। মানে সে কানে শুনতে পাচ্ছে না, তার মানে সে চোখে দেখতে পাচ্ছে, টিভিতে শো চলছে, সে কানে শুনতে পায় না, সে ফোন করে ফেলেছে। এবার কালা মানুষের সঙ্গে ফোনে কথা বলা যে কি জ্বালা, মনে হবে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি, এটাও আরামের হবে। একবার কথা বলে দেখবেন, কোনো কালা মানুষকে একদিন ফোন করে দেখবেন টপিকটা কি, মানে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি কান বলবেন, সে ধান শুনবে, আপনি ভালো কথা বলবেন, সে শুনবে গালাগাল, ব্যাস আপনার বংশ উদ্ধার হয়ে যাবে সারাদিনে। তো সুতরাং আমি যে কাজের জন্য নিয়োজিত হতে চলেছি তার জন্য সঠিক জ্ঞানটার দরকার। টিভিতে ফোন নাম্বার দেখা যাচ্ছে বলে আমি ফোন করে ফেললাম না, আপনার প্রয়োজন থাকলেই তো। আমি কি গল্প দাদুর আসর বানিয়েছি যে সবাই ফোন করবেন আর বলবেন হ্যাঁ বেতাল্লার পঞ্চবিংশতি গল্পটা শোনান ডাক্তারবাবু? আমি গল্প করার জন্য আসি না, এত সময় নেই আমার, সেটা চেম্বারে যারা আসেন তারা বোঝেন। তো সুতরাং আপনাদের প্রয়োজনের জন্য আসি, তার জন্য কিছু অপ্রয়োজনীয় ফোন এসে যায়। কারণ ফোন শুনলে আমরা বুঝতে পারি হ্যাঁ এই মানুষটি সত্যিকারের প্রয়োজনের জন্য ফোন করেছে। কিছু মানুষ ওই দেখার মতো এবার কথা বলি, দেখি একবার এই সময়টা খারাপ যাচ্ছে ডাক্তারবাবু, টাকা পয়সা একদম থাকছে না, যদি কিছু উপায় বলি দেন, আসুন চেম্বারে সরাসরি আসুন। মানে অশ্বগন্ধা শ্বেত বেরেলা গলায় বাঁধতে হবে, হাতে নয়। মানে আইডিয়া থাকা দরকার। তো আমি একটা শো দেখছি, আমি বুঝলাম না কিসের শো, কেন আমি কি ভাগ্য গণনা করতে বসি যে আপনার হাত দেখতে অ্যাস্ট্রোলজার? তার জন্য কি বললাম শুরুতে, টপিক কি ছিল? শিক্ষা প্রয়োজন আছে। আমি বলছি না অনেক হায়ার কোয়ালিফাইড, না না, অনেক অল্প শিক্ষিত মানুষ আছে, তারা সঠিকভাবে সেটাকে প্রয়োজনে কাজে লাগান, তাতেই হবে। তাতেই আপনি একদিন দেখবেন অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে সারা বিশ্ব এখন পিএইচডি করছে, ওনার একাডেমিক কোয়ালিফিকেশন বলুন তো, জিজ্ঞাসা করবেন তো আপনাদের মাস্টারমশাইকে। যে মানুষটাকে নিয়ে আজকে সারা বিশ্ব পিএইচডি, এবং আমরা বিশ্বকবি খেতাব দিয়েছি, প্রাণের ঠাকুর বলি আমরা, সত্যিই তো। তাহলে সবার কি একাডেমিক কোয়ালিফিকেশন দরকার আছে? রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি দক্ষিণেশ্বরে ভবতারিণীর দর্শন পেয়েছিলেন, উনি কত ক্লাস পড়েছিলেন জানেন? খোঁজ নেবেন একটু। আজকে ওনার মতো মানুষটাকে নিয়ে সারা বিশ্ব পিএইচডি করছে। কোন জায়গায় বসে? আমরা যেখানে পুজো করি তার পাশে ছবিটা ওনার। তাহলে কোন জায়গা দিয়ে দিয়েছি? তাহলে সব সময় কি উচ্চ শিক্ষার প্রয়োজন হয়? না, সঠিক জ্ঞানটার প্রয়োজন হয়। আমরা যদি সঠিক জ্ঞান আর অল্প শিক্ষা নিয়েও সঠিকভাবে প্রয়োগ হয়, সেটাও অনেক উঁচু মার্গে নিয়ে যেতে পারে। পারে তো। তাদেরকেই প্রকৃতপক্ষে ভালো মানুষ বলে থাকি আমরা। এরকম কত উচ্চশিক্ষিত মানুষ, দুর্ব্যবহার দেখলে আপনার মনে হবে দিন নাকটা ফাটিয়ে 10টা ঘুষি মেরে। মাঝে মধ্যে এরকম রাস্তায় পড়ে যায় না, একদম শুট বুট টাই পরা, হাতে দামি অ্যাপেল ফোন নিয়ে, আর এত বাজে দুর্ব্যবহার মানুষের প্রতি, সেটা মেট্রোয় হোক, স্টেশনে, প্ল্যাটফর্মে, আমরা মনে হয় 32খানা ফেলে, মনে হয় না, কিন্তু কিছু করার নেই, আমরা সিস্টেমের মধ্যে বাঁধা, আইন হাতে তুলে নিতে পারি না। এরা মাঝের মধ্যে কিন্তু ইচ্ছা আসে, আপনাদের মতো আমার কি আসে না? আসে। তাহলে এখানে কি, সে বইয়ের পুঁথিগত বিদ্যা হয়েছে, সঠিক জ্ঞান অর্জন করেনি। এটা দরকার আছে তো। তাই এই জ্ঞান শব্দটা মানে হচ্ছে সঠিক শিক্ষা। এখানে কোথাও বলা হয়নি কিন্তু সঠিক উচ্চ শিক্ষা। তাহলে এইটুকু শিক্ষা নিয়েও
সঠিক জ্ঞানের সাথে যদি প্রয়োগ করেন, আপনি দেখবেন আপনাকে আপনার পাড়া, আপনার এলাকা, আপনার বন্ধুবান্ধব মাথায় বসিয়ে রেখেছে। হ্যাঁ, কেন? তার সুন্দর ব্যবহার। ও পাড়ার খগেন বাবু সকালবেলা শুধু মাছ বিক্রি করে, তারপর আবার বাড়ি বাড়ি বিক্রি করে বাড়ি যায়। তার এত ভালো ব্যবহার যে দরজা পার হয়ে চলে যাওয়ার পরেও খগেনবাবুকে ডেকে মাছ নেয় পাড়ার মাসিমারা। কেন? সুন্দর ব্যবহারের জন্য। মানুষের কিন্তু অনেক উচ্চ শিক্ষা নেই, জ্ঞানটা আছে কোন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। তবে যাই হোক, আপনি তো শেষে একটা কথাই বলবেন, ডাক্তারবাবু হাতের 5টা আঙুল কি সমান হয় গো? ব্যাস, সব থিসিস আমার এইখানে জলাঞ্জলি। ঠিকই, এই কথা ভেবেই আমরা নিশ্চিন্তে দীর্ঘশ্বাস ফেলি। হ্যাঁ ঠিক, কি আর করব, তখন কপাল কপাল, বুঝলেন? আপনার এই ধরুন 5টা বাচ্চা সব সমান হবে, ঠিক, তা মেনে নাও। এই মানতে 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 মানতেই আমরা এখনো ওই জায়গায় পড়ে আছি, কিছু করে উঠতে পারিনি। তাই আমার বাড়ির পাশে পুকুরের জলটা যদি পচে যায়, আমি দোষ দিই পঞ্চায়েতকে। কেন? আপনি থাকেন আর পাশে পুকুরে পাড়ে যারা আছে তারা ডেকে এনে একসঙ্গে পুকুরটা পরিষ্কার করেনি কেন? কেন আপনাদের কোনো দায়িত্ব নেই? পঞ্চায়েত কাদের নিয়ে? আপনাদের নিয়ে, আমাদের নিয়ে। পঞ্চায়েত মানে পঞ্চায়েত প্রধান মহাশয় এসে ওখান থেকে পচা নোংরা তুললে তবে আপনার মনে হবে যে হ্যাঁ এইবার পঞ্চায়েত কাজটা করলো। মানে এই রকম ধারণা একটা মানুষের মধ্যে রয়ে গেছে যে না, ওটা ওখানে পড়ে আছে, ওখানে থাক, আমার কি, আবার কেউ দেখবে যখন সরিয়ে দেবে, আমার কি। এই করতে করতে আমরা এত স্বার্থপর হয়ে গেছি যে আমার পাশের ঘরে আমার দাদা কাতরাচ্ছে, বা আমার জ্যাঠামশাই কাতরাচ্ছে, বা কাকাবাবু কাতরাচ্ছে যন্ত্রণায়, ক্যান্সারের যন্ত্রণায় বয়ে গেছে। কাকাবাবু তখন ভাগ নেওয়ার সময় মনে ছিল না বাবা থেকে যে অর্ধেক ভাগ বুঝে নিল, আমি কেন হসপিটালে নিয়ে যাব? ঘুঁটে পড়ে গোবর হাসে, এমন দিনটি সবার আসে। আজকে কাকা ক্যান্সারের যন্ত্রণায় ভুগছে, ভগবান না করুক আগামীকাল যদি আপনার পরিবারে কারোর হয়। সুতরাং এই মনোভাব আমরা যেদিন মন থেকে না ফেলতে পারবো, কোথা থেকে উন্নয়ন হবে আপনার বলুন তো? উন্নয়ন উন্নয়ন এত সোজা? উন্নয়ন তখন হতো কোথায়? যখন আমরা জামা কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় জঙ্গলের মধ্যে থাকতাম, পাথরকে পাথর দিয়ে ঘষে আগুন জ্বালাতাম, আর প্রথম গাছের গুঁড়িটা গুঁড়িয়ে যাওয়ার পর ভাবলাম এটা থেকে চাকা আবিষ্কার করা যায়। সেই চাকা আবিষ্কার হলো, তখন থেকে মানুষের উন্নয়নের গতি তৈরি হলো, বাড়তে থাকলো। তারপরে গাদা দিয়ে টেনে, কুকুর দিয়ে টেনে, ঘোড়া দিয়ে টেনে, তারপর গাড়ি আবিষ্কার হলো, গরু দিয়ে টেনে। তখন থেকে মানুষ উন্নয়ন। আর এখন সুইচ অন করলেই গাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে, গেট খুলে যাচ্ছে। এত উন্নয়ন করে ফেলেছে, মানুষ হজম করতে পারছে না। অপচয় হচ্ছে এখন বিজ্ঞানের, এক্সট্রিম হয়ে গেছে উন্নয়ন, ঠিক না? এটাকে স্প্রেড করিয়ে দেওয়া উচিত, এক জায়গায় জমে গেছে। কিভাবে? যে গ্রামগুলোতে এখনো পুকুরের জল খায়, যে গ্রামে এখনো ইলেকট্রিক পৌঁছায়নি, যে গ্রামে এখনো অবধি মানুষগুলো ওই ছেঁড়া জামা কাপড় পরে খিচুড়ি স্কুলে যায়, আপনার বাচ্চা মার্সিডিজে যায়। একটু দান ওদের পাঠিয়ে দেওয়া যায় না? যায়, খুব কম পড়ে যাবে আপনার। ধরুন আপনি মাসে মাসে 1000 টাকা করে পাঠালেন কোনো একটা গ্রামের স্কুলকে, তারা যেদিন জানতে পারবে না আপনার ওই স্কুলের বাচ্চা সহ মাস্টারমশাই দেখবেন আপনার পা ছুঁয়ে এরম করে প্রণাম করছে। কেন? ওদের কাছে আপনি ভগবান। আর আপনার এই কোটি কোটি টাকার মধ্যে মাত্র মাসে 1000 টাকা দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? যেত না, যেত না। তাহলে এইভাবে মানবিকতা যদি ফিরিয়ে আনতে না পারি, আমরা কিন্তু কোনো সেকশনেই উন্নয়ন আনতে পারবো না। ঠিক এইভাবে আমরা থেমে গেছি। কেন? আমরা সারা ভারতবর্ষে কোভিডের আগে 65 নম্বর র্যাঙ্কে ছিল, মানে চিকিৎসায় 65 নম্বরে ছিলাম। এখন 100 পার করে প্রায় 107-8-এ চলে গেছি কোভিডের পরে, মানে খুব খারাপ দিকে। ইটালি যেখানে 1 নম্বরে আছে, 2 নম্বরে হয় কখনো কখনো চিকিৎসা বিজ্ঞানে, কিন্তু আয়ুর্বেদে আমরা বিশ্বের মধ্যে এখনো 1 নম্বরে। এখনো এত কম প্র্যাকটিস করেও
মানে আয়ুর্বেদিক ডক্টর খুঁজতে গেলে আপনাকে আতস কাজ নিয়ে খুঁজতে হবে, কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার খুঁজতে হবে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে। তাই চিকিৎসারও যদি উন্নয়ন আনতে হয়, আমাদের নিজেদের চিন্তাভাবনাকে পাল্টাতে হবে। প্রতিটা স্কুলে যেন প্রতি মাসে লোকাল স্বাস্থ্যকেন্দ্র থেকে গিয়ে তাদের চেক আপ, এগুলো সব কি রুটিনে করা আছে? হয় না, খালি টিকা দেবার সময় পৌঁছানো হয়। আজকে সেইগুলি আমি আমার এলাকাটা নিয়ে ভাবছি, আপনি আপনার এলাকাটা নিয়ে ভাবুন, দেখবেন গোটা রাজ্য উন্নয়ন হয়ে গেছে। এবার বলবেন জ্ঞানের কথা, না না, জ্ঞানের কথা নয়, এটা সিস্টেম। আমাদের এগুলো সিস্টেমের মধ্যে আছে, আমাদের পাওনা এগুলো আছে। আমরা সেগুলো না হলেও কারোর পাত্তাই নেই, ইয়াত্তা নেই, আমরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে দৌড়াচ্ছি। স্কুলে এবারে চেক আপ হলো কিনা বাচ্চাদের, সেটার দিকে মানে কোনো না কোনো দিকে আমরা কনসেন্ট্রেশনটাকে ডাইভার্ট করে দিচ্ছি, তাই না? তাহলে এইভাবে আমাদের যদি চিন্তার বিকাশ না ঘটে, আমরা কিন্তু পিছিয়ে পড়ব। শুরুর আজকে কথাগুলো আপনাদের মনে হচ্ছে দূর, ঠিক মানাচ্ছে না, ফোন ধরছি না ডাক্তারবাবু, আমার এই হাঁটুতে ব্যথা করছিল, আপনার জানামাজ ছিল, আপনার হাঁটুর ব্যথা রোজই ছিল, গতকালও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। আপনার পেটের ব্যথা, আপনার ওভারিতে সিস্ট, আপনার ব্রেস্টে ক্যান্সার, আপনার মাথায় টিউমার, এগুলো ছিল, আগামী দিনও থাকবে। আর থাকবে এই জন্যই আপনি নিজের চিন্তার বিকাশ করেননি, আপনি এখনো রাইট ডিসিশন নেননি, আপনি কোন ট্রিটমেন্টে যাবেন। যদি ভাবেন যে অপারেশন করাতে হবে, তাহলে আমায় ফোন করছেন কেন? আমি তো অপারেশনের বিরুদ্ধে, তাই না? আপনারা তো জানেন, পশ্চিমবাংলায় একদম রেজিস্টার্ড ডক্টর হয়ে গেছে পুরোপুরি অপারেশনের বিরুদ্ধে। অন্যান্য স্বাস্থ্য ভবন থেকেও কেউ যদি পাঠায়, বা অন্যান্য ডক্টররাও পাঠায়, তাদের কাছেও বার্তাটা একদম পুরো স্ট্যাম্প পড়ে গেছে যে একজনে আছে, যান ওনার কাছে গেলে যদি হয়তো ভালো, না হলে আর কিছু করার নেই, উনি অপারেশন ছাড়া অনেকগুলি ওয়ে দিতে পারেন, অপারেশন ছাড়া ট্রিটমেন্ট। মানে লোকের মুখে ছড়াতে ছড়াতে এমন একটা চলে গেছে, সত্যিই তাই। তাতে আমার কাছে পেশেন্ট আসুক না আসুক আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, এর জন্য আমাকে কোথাও ফিতে কেটে উদ্বোধনে ডাকে না, আমি সেই রেনহাউস জায়গায় এখনো পৌঁছাতে পারিনি, আমার সেই লেভেল এখনো তৈরি করতে পারিনি বিগত 23 বছরে, যে হ্যাঁ আমি অপারেশন ছাড়া ট্রিটমেন্টটা করি বলে। আমাকে কোনো কালী পুজোর প্যান্ডেলও ফিতে কাটতে ডাকে না, কোনো বাড়িতে ওই সিন্নির পুজো হয় সেটাতেও ডাকে না, আর এই ফলহারিণী কালী পুজো আসছে তাতেও কেউ ডাকবে না। কেন? আমি অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করি বলে। মানে আমাকে একঘরে করে দেওয়া হয়েছে। বেশ 23 বছর তো কাটিয়ে দিলাম, আর তো 2 বছর কাটালে ব্যাস আমার ট্রিটমেন্টের জীবন শেষ, লাগবে না আর। 25 সাল অবধি ট্রিটমেন্ট, তারপর জানি না আমি নিজেও। তো সুতরাং এই যে বলে এসেছি আর করে এসেছি, তার মানে কিছু তো রেজাল্টও দিয়ে এসেছি। কিডনি স্টোন না অপারেশন করাই না, গলব্লাডার স্টোন অপারেশন করাই না। তবে হ্যাঁ, আপনার ধৈর্য থাকতে হবে। আপনি একটা টিউমার নিয়ে এলেন, আর 15 দিন পরে ফোন করে জিজ্ঞেস করছেন, ডাক্তারবাবু কমিল না তো? ওই পেশেন্টের মতো পেটের ব্যথায় চোখে ট্রিটমেন্ট করতে বলেছিল, আমার এই ট্রিটমেন্টগুলোকে মাথা ট্রিটমেন্ট করাতে হবে। মানে দোষ আছে, স্ক্রু ঢিলে না পড়ে গেছে, 15 দিনে টিউমার সেরে যাবে। তো আপনাদের মাঝের মধ্যে এই জায়গাগুলো যদি মানে এগুলোকে বলে শেখাতে হয়। সুগার পেশেন্ট 1 মাস ওষুধ খেয়ে এসে বলছে, ডাক্তারবাবু আপনার ওষুধ খাবার পর বেরিয়ে গেল কেন? কোনো উত্তর না। এই পেশেন্টটাকে ধরে জেনারেল ওয়ার্ডে ভর্তি কর, তালা চাবি দিয়ে 1 মাস এখানে রাখবো। আমার ওষুধে চিনি ছিল কিনা সেটা একবার দেখতে হবে। তার বউয়ের হাতে রান্না খেয়ে আর লুকিয়ে নলেন গুড়ের রসগোল্লা খেয়ে আপনি এসে আমার ওপর ব্লেম দিচ্ছেন, আমার ওষুধ খাবার পর বেরিয়ে গেল কেন? এখন হসপিটাল কিন্তু রেডি, ব্লেম ডক্টরের উপর দিলে 1 মাস ওখানে ভর্তি রেখে টেস্ট করিয়ে তারপর হাতে দিয়ে ধরিয়ে দেব যে হ্যাঁ আমার ওষুধ কাজ করে কিনা। সেই বদভ্যাসজনিত পেটুক মার্কা কিছু আতেল পাবলিকের জন্য আজকে বেশ কিছু ট্রিটমেন্টকে আজও দাঁড় করাতে পারা যায়নি। কারণ আপনারাও জানেন, এই রানিং শো এর মধ্যে কয়েক হাজার পেশেন্ট ফোন করে, শুধু বলে আপনার টোটকাকে আমার সুগার নীল হয়ে গেছে স্যার, আমার এত বছর সুগার আর নেই, কি বলার আছে? ওটাকে আমার মেসোমশাই ছিল, পয়সা দিয়ে বলেছিল মেসোমশাই এই টাইমে ফোন করবেন না,
আপনাদের মধ্যে কেউ না কেউ পেশেন্ট প্রতিদিন, এখনই ফোন অফ রেখেছি তাই ফোন এখনই খুলে দেবো, দেখবেন আপনি আর রাখতে পারছেন না। কেন? একটাই কারণের জন্য না, যাদের খুব ইম্পর্টেন্ট আছে, আবার বলে দিই একবার, নিচের নাম্বারে কিন্তু ফোন করবেন, কারণ আমাদের এই শোটা শুধু গল্প দাদুর আসন নয়। যারা আসার জন্য আগামীকাল আবার দমদমে ডেট আছে, এবং শনিবার থাকছি না, রবিবারে আবার দমদমে ডেট আছে। তো যারা বুকিং, এখানে বুকিং ছাড়া আসা যায় না, নিচের নাম্বারে ফোন করুন আর বুকিং দিন, কেমন? তো সেই জন্যই বলি যে আমাদের চিন্তার বিকাশের প্রয়োজন। রিস্ক তো নিয়েছি বস, এত দিনের অসাধ্য সাধন করে দিয়েছি এক ছাদের নিচে আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথি। আমরা তো চাইছি আরও যে অন্যান্য আয়ুর্বেদিক ডক্টররা আমাদের এই শো শোনে বা দেখছে, আমরা চাইছি তো সব ডক্টররা এক জায়গায় হোক, একটা বড় ভেলোরের মতো একটা জায়গা তৈরি হোক। আবার পশ্চিমবাংলার মানুষ আমাদের রাজ্যের বাইরে কেন যাবে ট্রিটমেন্ট করাতে? এক ছাদের নিচে এরকম শুধু সমস্ত আয়ুর্বেদিক ডক্টরগুলো যারা রিনাউন্স প্র্যাকটিস করছে, তারা এক জায়গায় নতুন করুক না। কেন হচ্ছে না? বাঙালি কাঁকড়ার জন্য। আপনি বাঙালি কাঁকড়া তো দেখেননি? একসাথে 10টা কাঁকড়া রাখলে 9 জন ওপরে উঠে যাবে, যে নিচে উঠতে পারেনি সে 9 জনের ঠ্যাং ধরে ঠিক নিচে নামিয়ে নেবে। আমরা এই বাঙালি কাঁকড়া বলে জীবনে কিছু করতে পারিনি। 2 জন কাজিন ভাই, মানে একজন কাকার ছেলে একজন জ্যাঠার ছেলে, একজন রাত জেগে পড়ছে বলে তাকে সকালবেলা ধরে মেরে নিচ্ছে রাস্তায়, তুই রাত জেগে পড়বি কেন, আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। মানে এটা কি ধরনের বিচার? আমরা কোথায় বাস করছি? রক্তের সম্পর্ক তাদের, বহুবার হয়েছে এরকম, অনেক পরিবারে হচ্ছে। তাহলে আমাদের চিন্তার বিকাশ। আপনার আইডিয়া চেঞ্জ করুন, আইডিয়া চেঞ্জ করুন। আপনার যদি ইচ্ছা হয় হ্যাঁ অ্যালোপ্যাথি, আসুন, একটা জায়গাতেই পাবেন। আপনার ইচ্ছা হচ্ছে অপারেশন, আসুন, ওখানেও রেডি করা আছে। আপনার ইচ্ছা ভর্তি থেকে আমি ট্রিটমেন্ট করাবো, চলুন, আইসিইউ খোলা আছে, এইচডিইউ খোলা আছে, ভেন্টিলেশন রেডি আছে। আর যদি মনে হয় না আমি কিচ্ছু করব না, গায়ে ছুঁচ অব্দি টাচ করাবো না, আমার ট্রিটমেন্ট করাতে চাই, আয়ুর্বেদও খোলা আছে। আচ্ছা, আয়ুর্বেদ নয়, হিন্দু মতে তৈরি কিছু ইসলাম ভাই আছে, না আয়ুর্বেদ না, ইউনানি হবে না, ইউনানিও খোলা আছে। ইটস এ হলিস্টিক সেন্টার, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটাল। ভারতবর্ষে ফার্স্ট টাইম রিস্ক তো নিয়েছি আমি, একা নয়, একা তো রিস্ক নেওয়া যেত না। এই 1300 ডক্টর এক জায়গায় হয়ে, আমি বারবার বলিনি 1300 ডক্টর আপনারা ভাবেন কি করছে রে বাবু, ওরা কি করে? গ্রুপ হয়েছি, জোট বাঁধে। সেই ছোটবেলার গল্প মনে আছে? এ ফার্মার হ্যাজ এ 3 সন্স, 3টে কাঠি যদি একসঙ্গে করে দেওয়া যায় ভাঙা যায় না, সেই গল্পটা মনে আছে? এক চাষির 3টি সন্তান। ঠিক এখানেও তাই, আমরা বেশ বাছাই করা ডক্টরগুলোকে নিয়েছি, এক জায়গায় করেছি। তারা প্রতিনিয়ত প্রতিদিন ভাবছে এক একটা ট্রিটমেন্ট নিয়ে, এবং কলকাতার রিনাউন্স স্পেশালিস্ট ডক্টরগুলোকে রেখেছি। তাহলে এবার আমরা যাই না, আপনারা ভাবছেন যে এবার ফোনে যাব, না ফোনে নয়, আমরা যাব এবার একটু প্রেজেন্টেশনে যাই, না হলে আজকে ভালো লাগবে না। ফোন তো রোজ হয়, তাই না? এবার আমরা প্রেজেন্টেশনে যাব, আর আপনাদের সঙ্গে নতুন একটা জায়গার পরিচিতি করিয়ে দিই যারা জানে না। চলুন না, শিয়ালদা স্টেশনে পরিচয় করাইনি, ভুল করছেন। শিয়ালদা স্টেশন আমরা সবাই চিনি, তাই সবাইকে জানিয়ে দেওয়া হলো। যদি শিয়ালদা স্টেশন আপনারা চেনেন, তাহলে দমদমও চিনবেন, কারণ দমদম এমন একটা জায়গা, ইন্টারন্যাশনাল জায়গা, সারা পৃথিবীর মানুষ চেনে এই দমদমকে। আর সেই দমদম কিসের জন্য সারা পৃথিবী চেনে? এয়ারপোর্টের জন্য। এয়ারপোর্ট থেকেও যদি আপনি আসতে চান, মাত্র 10 মিনিটের তফাতে আমাদের হসপিটাল, দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল, রাইট? নেক্সট শিয়ালদাহ, আবার হৃদয়পুরের জায়গাটাও বলে দিই। শিয়ালদাহ যারা পৌঁছাবেন, যারা আমাদের বারাসাত সেন্টারে আসতে চাইছেন শিশিরকুঞ্জে, তাহলে হৃদয়পুরে নেমে পড়বেন, নেমেই দেখবেন স্টার মল, এইটাই হচ্ছে স্টার মল, এবং ঠিক স্টার মলের অপোজিটেই হচ্ছে এই বিল্ডিংটা, ডক্টর সেন টাওয়ার নাম লেখা আছে। যাকেই জিজ্ঞেস করবেন চলে আসবেন ডক্টর সেন আয়ুর্বেদিক সেন্টার অথবা হসপিটাল। এটা কিন্তু পিওর আয়ুর্বেদিক, এখানে পঞ্চকর্মা, রেজিমেন্টাল থেরাপি, লিচি থেরাপি, ফিজিওথেরাপি, ইলেকট্রোথেরাপি অ্যান্ড আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি ট্রিটমেন্ট সবটাই হয়ে থাকে। নেক্সট, কিভাবে আসবেন? হাওড়া থেকে L238 বাসে বারাসাত শিশিরকুঞ্জ, একটা বাসেই
একদম আমাদের হসপিটালের সামনে নামাচ্ছে। হাওড়া থেকে বাসে বারাসাত শিশিরকুঞ্জ স্টপেজে, শিয়ালদা স্টেশন থেকে বারাসাত লোকাল হৃদয়পুরে নেমে যান। স্টেশনে নেমেই শিশিরকুঞ্জ, পায়ে হাঁটা অথবা টোটো অথবা অটো। এবার আরেকটা বলে দিই, দমদম জংশনে পৌঁছান। যারা দমদম চেনেন, যাদের আরও সিরিয়াস কন্ডিশন আছে এবং দূর থেকে আসছেন, দূর থেকে যারা আসেন তাদের বলবো যে দমদম পৌঁছালে সুবিধা। অথবা শিয়ালদা থেকে দমদম পৌঁছান, দমদম জংশন। দমদম জংশন থেকে 10 মিনিট অথবা দমদম ক্যান্টনমেন্ট থেকে 3 মিনিট পায়ে হাঁটা। এই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। এখান থেকে পায়ে হাঁটা, কোনো টোটো অটো লাগবে না, পায়ে হেঁটে চলে যাবেন আমাদের হসপিটালে। এই হচ্ছে আমাদের নতুন ঠিকানা, দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল, ক্যান্সার রিসার্চ সেন্টার। যারা পশ্চিমবাংলার বুকে আমাদের হসপিটাল, মিউনিসিপ্যালিটি হসপিটালটা একমাত্র এবং একটি যেখানে ক্যান্সার নিয়ে রিসার্চ করা হয় এবং স্পেশালাইজড হসপিটাল। মিউনিসিপ্যালিটি হসপিটাল আমাদের পশ্চিমবাংলায় প্রচুর জায়গায় আছে, কিন্তু স্পেশালাইজড অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার একমাত্র দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটির। রাইট? তাহলে এবার আপনাদের দিনক্ষণ, গ্রহ নক্ষত্র, নতুন বছর কেমন যাবে একটু বলে দিই। তাহলে ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলো আপনারা আমার থেকে বেশি চেনেন, কিন্তু এই গ্রহগুলি যার যে গ্রহেরই সহায় হন না কেন, পাশে দেখতে পাচ্ছেন কাঁকড়ার ছবি, মানে কর্কট। যদি কর্কট এসে চেপে বসে কোনো গ্রহের উপরে, তাহলে তার করণীয় কি হবে? ক্যান্সার। তাহলে গ্রহ নক্ষত্র আপনার আর সহায় হবে না। রাহু কেতু দেখবেন সব আপনার উপর এসে চেপে বসেছে, বড় বাবা শনি সবাই এসে বসেছে। কেন? ছুটি নেই আর, আপনার হয়েছে ক্যান্সার। কিন্তু ভেঙে পড়ার কিছু নেই তো, দেখুন। তাহলে এই মুহূর্তে আপনাদের কোনো জ্ঞান নয়। ক্যান্সার যখন ডিটেক্ট হয়ে গেছে যে আপনি ক্যান্সার ভুগছেন, তাহলে আর এই আংটি পাথরের পিছনে দৌড়াবেন না প্লিজ, দয়া করে। আমি ভুলটা ধরে দিচ্ছি, এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারও আমার উপর রাগ করেনি, করতে পারেও না, বিকজ অ্যাস্ট্রোলজি ইজ অলসো সায়েন্স, আর আমাদেরটা তো সায়েন্স বটেই। যখন যেটার প্রয়োজন তখন সেটা ঠিক আছে। আপনার মেয়ের বিয়ে দেরি হয়ে যাচ্ছে, দিতে পারছেন না, জামাই খুঁজে পাননি, তার জন্য আংটি পাথরে যান। আমি বলবো না এসে একটা প্যারাসিটামল খান। লজিক? সুতরাং আমার এতদিন সহ দীর্ঘ 23 বছরেও কোনো অ্যাস্ট্রোলজারও একটাও রাগ করেনি, বাজে কথা বলেনি। কেন? তারাও তো জানে অ্যাস্ট্রোলজি তো অলসো সায়েন্স। তাহলে যেখানে যে সায়েন্সটা লাগবে সেখানে সেটার প্রয়োগ করা দরকার। আপনার ছেলে মাস্টার ডিগ্রি করার পরেও চাকরি পাচ্ছে না কেন? তার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যান না, সে হয়তো কিছু করে দিতে পারে। কেন? ওটা আমার জানা নেই। তার জন্য আমি আপনার ছেলেকে ডেকে আমি নিউরিভিয়ান ফোর্ট খেতে বলবো না, বা সকালবেলা উঠেই বলবো না একটা প্যান্ডি খান, আপনার ছেলের চাকরি হয়ে যাবে। কারেক্ট? তাহলে রাগ করবেন না। নেক্সট দেখুন, তাহলে ক্যান্সারের জায়গায় যেখানে ডিটেক্ট হয়ে গেছে, তারপরে কিন্তু আংটি পাথর, তাবিজ, কবজ এসব নয়, বিকজ ইটস এ ক্যান্সার, এ ম্যালিগন্যান্ট গ্রোথ, আনকন্ট্রোলড সেলস ডিভাইডেশন। এখানে আর হোম, যজ্ঞ, তারাপীঠে 3 রাত্রি কাটিয়ে এলেও কিচ্ছু করার নেই। এখানে সঠিক ডক্টরের দরকার আছে এবং বিগিনিং স্টেজ। আপনি 4 স্টেজ বা 3rd স্টেজ হয়ে গেছে, তখন সঠিক ডক্টর এসেও কিছু করতে পারবে না। একটু জিয়ে রাখতে পারে, এক্সটেনশন করতে পারে, 1 মাস বাঁচতেন হয়তো সেটাকে 6 মাস করা যেতে পারে, তার থেকে বেশি কিছু করতে পারবে না, বাঁচিয়ে রাখতে পারবে না। একদম প্রথম অবস্থায় ধরা পড়েছে, ডক্টরের কাছে যোগাযোগ করুন, বাঁচিয়ে দেওয়া যায়। এরকম আমার কাছে অনেক ক্যান্সার পেশেন্ট বেঁচে আছে দিব্যি, কোনো অসুবিধা নেই। শুরু করি এখান থেকে। আমরা সাধারণভাবে 10-12টা ক্যান্সারের নাম জানি, কিন্তু 100-র ওপরেও ক্যান্সার আছে, 110টার ওপরে, 110 ওভার। তাহলে আমরা ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার থেকে শুরু করলাম। যদি টিউমার হয়, আপনারা সাধারণভাবে ছুটোছুটি করেন কিসের জন্য? অপারেশন করবেন। নেক্সট, খালি শুনতে থাকুন। মাউথ ক্যান্সার, ওই যে আপনারা বেশ গুটখার প্যাকেটটা কেটে মুখে ঢালার পর আবার একটা ধোঁয়া উড়িয়ে দেন, আপনাকে একটু সেই আলাদিনের আশ্চর্য প্রদীপে জিনের মতো মনে হয়, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া শেষ হয়ে গেছে, সেখান থেকেই ক্যান্সার। মদ খেলে এখনো লিভার ক্যান্সার হবে কোথাও ধরা পড়েনি, এখন অবধি হুও বলতে পারেনি যে মদ খেলে লিভার ক্যান্সার হবেই। সিগারেট খেলে লাংসে ক্যান্সার হবেই,
কোথাও এখনো প্রমাণ করতে পারেনি, আমরা সাবধান থাকতে বলি। কিন্তু গুটখা খেলে তার মুখে ক্যান্সার হবে 200% গ্যারান্টি দিয়ে দিয়েছে। কেন এটা নিয়ে জার্নালগুলো পড়তে হয় আমাকে? আমি শুধু না, আমাদের টোটাল ডক্টরদের। কেন? উই আর বিলং ফ্রম এ ক্যান্সার রিসার্চ সেন্টার, যে হসপিটালে আমরা বিলং করছি এখন। সুতরাং এই ক্যান্সারগুলি নিয়ে জানতে হচ্ছে মানুষকে, অন্তত আর কিছু না হোক আপনাকে তো জানিয়ে রাখতে পারলাম, তাই পড়েছিলাম বলে জানাতে পারলাম। নেক্সট, থাইরয়েড ক্যান্সার। অনেকেই থাইরয়েড আছে 3 বছর আগে টেস্ট করেছে, তারপর আর টেস্ট নেই কোনো। সেই ডাক্তারবাবু কবে 100 পাওয়ারে থাইরোনম খেতে বলেছে, এখনো খেয়ে যাচ্ছে। জ্ঞান বেশি, ডাক্তারের থেকেও জ্ঞান বেশি। আপনারা বলে না পেকে গেছে বেশি, এরকম প্রচুর আমার টিভির পর্দার সামনে আজকে বসে কোন কালে থাইরয়েড টেস্ট হয়েছিল, তার মাঝখানে আর তার দেখা নেই টেস্টের। জিজ্ঞেস করলাম, আপনি এখনো থাইরয়েড ওষুধ খান? হ্যাঁ ডাক্তারবাবু খেতে কইছে, ওই 100 পাওয়ারের থাইরোনম খেয়েই যাই, জানেন, বন্ধ করতে বারণ করেছে। তা আছে কত আপনার থাইরয়েডটা? ওইটা তো 3 বছর আগে একবার টেস্ট করেছিলাম, আর ডাক্তারবাবু বলে নাই বলে করি নাই। এটা কোনো কথা হলো? মানে মাথায় কি আছে আপনাদের? প্রতি 2 মাস অন্তর থাইরয়েড একবার টেস্ট করতে হয়। ডায়াবেটিস যেমন প্রতি মাসে করতে হয়, থাইরয়েড কিন্তু 2 মাস করলেও চলবে, অথবা কোয়ার্টারলি, 3 মাসে একবার। লাগে। নেক্সট, ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্টে ক্যান্সার বা টিউমার হয়ে যাওয়ার পর বাড়িতে একটু কেতা নেতা ধরনের লোক থাকলে ব্যাস সরাসরি হসপিটাল এবং অপারেশন, কারোর কথা কোনো শুনবো না। বিরাট জ্ঞানী ব্যক্তি, মহাপুরুষ, বাড়ির লোককে জ্ঞান দিয়ে গিয়ে খরচার খাতায় পাঠিয়ে দিল, যাও তোমার টিকিট কেটে পাসপোর্ট বানিয়ে তুলে দিলাম, চলে যাও। আপনাকে ট্রিটমেন্ট করা হলো না, স্বর্গের টিকিট কেটে পাসপোর্ট বানিয়ে বসিয়ে দেওয়া হলো ফ্লাইটের মধ্যে, গন। এটাকে কি ধরনের ট্রিটমেন্ট বলে? অপারেশন করলেই সমস্যার সমাধান? কতবার বোঝাবো? পরেরটা দেখি, লাং ক্যান্সার। ইটস এ টেরিফিক, একদম মানুষের জান নিয়ে নেয়, মানে কিচ্ছু করা যায় না। এই জায়গাটা অপারেশন করাও মারাত্মক, তাই ওষুধের দ্বারাই আমরা চেষ্টা করে চলেছি। এখন আয়ুর্বেদিক মতেও আমাদের একটা নতুন ইনফরমেশন দিয়ে রাখি, ওরাল কেমো কিন্তু এসে গেছে মানে অনেকদিন থেকেই চলছে। আমি তো আমার বেশ কিছু পেশেন্টকে অ্যাপ্লাই করছি ওরাল কেমো আয়ুর্বেদিক মতে। তো সুতরাং আমরা বসে নেই, পিছিয়ে নেই, আমরাও আয়ুর্বেদিক সেকশন থেকেও, আয়ুষ থেকেও ক্যান্সারটা নিয়ে যথেষ্ট রিসার্চ করে চলেছি। স্টমাক ক্যান্সার, লিভার সিরোসিস, পেটে জল জমে যাওয়া, আস্তে আস্তে খরচার খাতায় চলে যাওয়া। আমার কাছে এখনো 8 থেকে 9 বছরের লিভার সিরোসিস দিব্যি বেঁচে আছে, ম্যানেজ করে রেখে দেয়। ইটস অলসো ম্যানেজেবল ডিজিজ, ইটস নট কিউরেবল ডিজিজ বাট ম্যানেজেবল। কোলন ক্যান্সার, সিগময়েড কোলন, বারবার অপারেশন, পাইলস বা ফিস্চুলা অপারেট করতে করতে 3-4 বারের পর এটা ক্যান্সারে দাঁড়িয়ে যায়। ইন্টেস্টাইন প্রবলেম, কোলোনোস্কোপি করলে সঠিকভাবে বোঝা যায় যে কোন জায়গাটায় অ্যাকচুয়াল ক্যান্সারটা হয়েছে এবং কজ কি, কারণটা জানতে হয়। ওভারিয়ান ক্যান্সার মেয়েদের জন্য, যারা ছোটখাটো সিস্ট হয়ে যাওয়ার পর অপারেশন করাবার জন্য ছটপট করেন, তাদের জন্য এই ক্যান্সারটা ওয়েট করছে। কিডনি ক্যান্সার, পেনিস অ্যান্ড প্রোস্টেট ক্যান্সার, জেনিটাল ওয়ার্ডস, এটা পুরুষ অথবা মহিলা 2 পক্ষেরই হতে পারে, এও কিন্তু ক্যান্সারের দিকে যাবে। মেল অর ফিমেল 2 পক্ষেরই সমানভাবে ক্যান্সার হবার সম্ভাবনা। এমন কিছু নয় যে সব বাসে ট্রামে মেয়েদের জন্য আলাদা করে সিট রেখে দেওয়া আছে বলে এই রোগের ক্ষেত্রে আপনাদের ছাড় হবে, নেই, ভগবান দেয়নি। আপনারা বাসে উঠে ট্রেনে উঠে জোর জুলুম করেন না, জেন সিটও আপনাদের জন্য, আর লেডি সিটটা তো আপনাদের জন্য একদম রেজিস্ট্রি করে দিয়েছে ভগবান। এখানে কোনো ছাড় নেই,
রোগ অসুখের ক্ষেত্রে দুই পক্ষেরই সমান, তাই সমানভাবেই আপনাদের কিন্তু টেস্ট করানো দরকার, সঠিক ডক্টরের কাছে চিকিৎসাটা করানোর দরকার আছে। পুরুষ বা মহিলা বলে বা ছোট বাচ্চা শিশু বলে কারোর প্রতি কোনো ছাড় দেয়নি ভগবান। তাই সাবধান থাকা, চিকিৎসার মধ্যে থাকা এবং সঠিক সময় ছোট্ট যে টেস্টগুলো দিয়ে একটু করিয়ে নেবেন। হসপিটালে গিয়ে তো একবারে 50,000 টাকা 30,000 টাকা টেস্ট করান, যেগুলো প্রয়োজন নেই সেগুলো এক গাদা ভর্তি করে টেস্ট করে নিয়ে আসেন আমার কাছে, দুনিয়ার চিত্তগুপ্ত। আর আমার লাগে মাত্র একটা থেকে দুটো, কেন? ওটা ইম্পর্টেন্ট। আপনি যে অসুখটার জন্য আমার কাছে এসেছেন ওই অসুখটার জন্য প্রয়োজন ছিল ওই ব্লাড টেস্টটা মাত্র। এত টাকার এমআরআই, এত টাকার সিটি স্ক্যান বলি না, ছোট্ট দুটো ব্লাড টেস্ট কি একটা ব্লাড টেস্ট, সেটা করতো না ডাক্তারবাবু। আমার বাড়ির নিচে একটা ল্যাব আছে, করিয়ানি। সবার বাড়ির নিচেই একটা করে ল্যাবরেটরি। ভাই এখানে কেন বলছি, এখানে গভর্নমেন্ট রেটে হবে, তফাৎ আছে, তাই বলা। যে টেস্টটা আপনি বাইরে গিয়ে 500 টাকায় করাবেন সেটা এখানে 200 টাকায় হবে। 200 টাকায় তাহলে নয় কেন? মানে লোকের ভালো করতে নেই না? আপনি বুঝুন। আমরা পরের পেজে যাই। তাহলে ক্যান্সার ট্রিটমেন্ট করার এই 4টে প্রসেস এখন রানিং অল ওয়ার্ল্ডে। এক হচ্ছে কেমোথেরাপি, 2 হচ্ছে রেডিয়েশন, 3 হরমোন থেরাপি, 4 অপারেশন। পার্সেন্ট অফ রেজাল্ট কি? কিছু নেই, 0 মাইনাস। টাকা খরচা 5 লাখ 10 লাখ খরচা করে চলে গেল টিকিট কেটে, লাভ কি হলো? এত হম্বি তম্বি, বিরাট জায়গায় দেখাচ্ছি, ডাক্তারবাবু মারাত্মক, লন্ডন থেকে দুবার আসে মাসে, সব বুঝেছি। স্কুলের মাস্টারমশাই যদি প্রচুর শিক্ষিত হয় তার ক্লাসের স্টুডেন্টসরাও ভালো শিক্ষিত হয়ে যাবে। একটা স্কুলের স্টুডেন্টসদের শিক্ষাগত যোগ্যতা বাড়বে মাস্টারমশাইয়ের পড়ানোর টেকনিকে। মাস্টারমশাইয়ের অনেক হাই কোয়ালিফিকেশন, ছেলেরা লবডঙ্গা বছর পর বছর ফেল করে যাচ্ছে, লাভ কি হলো? সেরকম দশা হয়েছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে। লন্ডন থেকে দুবার আসে দেশে, সারা মাস ওখানে লন্ডনে বিদেশে এত পেশেন্ট। আচ্ছা খোঁজ নেই দেখুন তো ওখানে ক্যান্সার পেশেন্টগুলো কি ভালো হয়ে যাচ্ছে লন্ডনে? মানে বিদেশের কুকুরও দেশের ঠাকুর হয়ে যায়, জানেন তো? এগুলো আমরা বলছি না, এগুলো বড় বড় গুণীমানী ব্যক্তিরা বলে গেছে। আমার মতে যে ডক্টরটার রেজাল্ট দিচ্ছে, এরকম প্রচুর কলকাতায় ডক্টর আছে যার হাতে ওষুধে না কথা বলে, এরকম অনেক ডক্টর আছে। কে বলেছে নেই? আজকে আমি এতগুলো ডক্টর কি করে পেলাম? হসপিটালের জন্য নেই, আছে। আপনার ওই বিরাট বিরাট ডিগ্রির দিকে দৌড়াতে গিয়ে প্রবলেম হয়ে যায়। আমাদেরও স্পেশালিস্ট কলকাতার রিনাউন্স ডক্টরদের এনেছি, কিন্তু হ্যাঁ প্র্যাকটিসটা তাদের ভালো, মানে ছাত্র পড়ানোটা ভালো, তাদের পাশ করে ছাত্রগুলো। সেরম ডক্টরের দরকার আছে যাদের প্র্যাকটিসটা গুড। তাহলে এখানে বাকি রইল কি জানেন? আর একটা ট্রিটমেন্ট আছে ক্যান্সারের জন্য, দেখুন, যেটার নাম হচ্ছে ইমিউনোথেরাপি। যেটা আমাদের আয়ুর্বেদিক আয়ুষ ডিপার্টমেন্ট থেকে ইমিউনোথেরাপি এত সুন্দর দেওয়া হয়, বিনা অপারেশনে, যে অবাক করে দেয় মানুষকে। একটা ক্যান্সার পেশেন্টের লাস্টিং পিরিয়ডটা অনেক লং হয়ে যায়, তাকে কোনো অপারেশন করাতে হয় না, তাকে কিছু করতে হয় না। তবে হ্যাঁ, একদম 4 স্টেজে আনবেন না, তাকেও যে আমরা ছেড়ে দিতাম, আমরা চেষ্টা করি। ডাক্তার যদি 3 মাস টাইম দিয়ে দেয়, আমরা সেটাকে 1 বছর করতে পারি, হয়। ইমিউনোথেরাপি এমন একটা ট্রিটমেন্ট, বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের জন্য। হোয়াট ইজ ক্যান্সার? ইন ওয়ান সেন্টেন্স, ইটস এ অটো ইমিউনো ডিসঅর্ডার। তাহলে কি? ল্যাক অফ ইমিউনিটি। তাহলে ইমিউনোথেরাপির মাধ্যমেই কিন্তু পেশেন্টটাকে লাস্টিং করানো যেতে পারে। এবার আপনি অন্য ট্রিটমেন্ট করাবার কথা ভাবুন না। পেশেন্টটা যদি বেঁচে না থাকে, তাকে কি ট্রিটমেন্ট দেবো? তাকে বাঁচিয়ে রাখতে হবে। পেশেন্টটাকে বাঁচিয়ে রেখে দেওয়ার একমাত্র থেরাপি ক্যান্সারের জন্য আজকের ডেটে ইমিউনোথেরাপি। আপনি অন্যান্য আপনার জানাশোনা যে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নিন আজকে। আমি বলছি না কিন্তু সব দৌড়ে দৌড়ে এসে আয়ুর্বেদ দেখাতে আসুন, না না, নিশ্চয়ই বলছি না। আপনি ট্রিটমেন্ট করান, কেমোথেরাপি দিন, রেডিও দিন, অপারেশন করান, সঙ্গে ইমিউনোথেরাপিটা চালু রাখুন। আপনি যে ডক্টরের সঙ্গে কথা বলছেন, রিনাউন্স ডক্টর, উনি অনকোলজিস্ট,
ওনার সাথে আলোচনা করুন। যে আমি কোনো এক ডক্টরের কাছে শুনেছিলাম, অনেক বড় সড়ো ডাক্তার নয়, তিনি বলছিলেন যে আপনাদের এই ট্রিটমেন্টটার সাথে যদি ইমিউনোথেরাপিটা অ্যাটাচমেন্ট করানো যায় তাহলে নাকি পেশেন্ট অনেক দিন বেঁচে থাকবে। জিজ্ঞেস করে নেবেন তো আজকে। ইয়েস, ক্যান্সারের জন্য বলছি। কিন্তু নেক্সট যাই, চলুন তাহলে। হোয়াই নট আয়ুর্বেদা অ্যান্ড ইউনানি? কেন নয়? আমরা কি দোষ করলাম? 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচা করার পর যদি মানুষটাকে শ্মশান ঘাটে পৌঁছে দিতে হয় নিজের বাড়ির ওই মানুষটাকে, তাহলে শুরু থেকে আয়ুর্বেদ নয় কেন? শেষ থেকেই শুরু করুন না। তাই আমাদের অনুষ্ঠানের নাম কি জানেন তো? শেষ বলে কিছু নেই। তাহলে যখন জেনেই নিয়েছেন ও ক্যান্সার হয়ে গেছে আপনার বাড়ির লোকটা, আর বাঁচানো যাবে না, তাহলে ঠান্ডা মাথায় ইমিউনোথেরাপি শুরু করুন আয়ুর্বেদিক মতে, আয়ুষ ডিপার্টমেন্টে। অনেক ডক্টর আছে পশ্চিমবাংলার মধ্যে। হ্যাঁ, আমি বলছি না আমার হসপিটালেই আসতে হবে, যারা সঠিক আমার হসপিটালেও তো ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্ট হচ্ছে ভর্তি থেকে, কিন্তু তার সাথে আমাদের আয়ুষের মেডিসিনগুলো চলছে। কেন? ইমিউনোথেরাপি চলছে। ইয়েস, আছে আছে। তাহলে দেখে নিন ভালো করে, কথাগুলো মনে রাখবেন। আমি বলছি না ক্যান্সার অসুখটা মানুষকে যতটা না মেরে ফেলে, ক্যান্সারের আতঙ্ক মানুষকে আরো বেশি মেরে ফেলে। এটা বাস্তব বলছে। 2, মশার কামড় থেকে বাঁচার জন্য আপনি মশারি খাটান তো। নেক্সট, বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনি ছাতা ব্যবহার করেন, রাইট? নেক্সট, শীতের ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনি সোয়েটার ব্যবহার করেন। এগুলো কি? প্রোটেকশন। নেক্সট, এই প্রোটেকশন নিয়ে বরফের দেশে চলে যাচ্ছেন সোয়েটার পরে। তাহলে নিড টু প্রোটেকশন ফর এভরি সিজন। চুরি ডাকাতি থেকে বাঁচার জন্য আপনি বাড়িতে তালা চাবি ব্যবহার করছেন, প্রোটেকশন। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য হেলমেট পরেন। ক্যান্সার থেকে বাঁচার জন্য কি করছেন আপনি? হোয়াটস ইউর আইডিয়া? হোয়াটস ইউর ওপিনিয়ন? আছে কিছু? ক্যান্সার নিয়ে কিছু ভেবেছেন? আজকে আমি এই ক্যান্সার রিসার্চ সেন্টারের সঙ্গে এমনি করতে যুক্ত হইনি। প্রথম থেকেই এই ক্যান্সার হয়ে লড়ে এসেছি আয়ুর্বেদ নিয়ে, আয়ুষ নিয়ে। আজকে অ্যালোপ্যাথি ডক্টর এবং আয়ুর্বেদিক ডক্টরের একটা গ্রুপ নিয়ে লড়ছি। এমন একটা জায়গায় আসবো তো বটে 25 সালের মধ্যেই, যে ক্যান্সার পেশেন্টদের আর ভেলোর যেতে হবে না, ব্যাঙ্গালোর যেতে হবে না, চেন্নাই যেতে হবে না। আসবো তো বটে। ইমিউনোথেরাপি যেটা শুরু করেছি আমরা ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছি, এবং মানুষের বিশ্বাস নয়, চোখ বন্ধ করে ভরসা আসতে শুরু করেছে যে আমরা যে ট্রিটমেন্টই করাই তার সাইড বাই সাইড ইমিউনোথেরাপির প্রয়োজন আছে। আমি আবার বলছি, আপনার যে অনকোলজিস্ট আছে, যাকে দেখাচ্ছেন আপনার বাড়ির পেশেন্টকে, তার সাথেও কনসাল্ট করুন যে হ্যাঁ, ডক্টর সেন নামে এইরকম একজন ডক্টর দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালের ইনচার্জ, উনি এরকম বলছিলেন আয়ুষ থেকে ট্রিটমেন্ট করেন, যে আপনাদের এই অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের সঙ্গেও ইমিউনোথেরাপি চালু করা যায় আয়ুর্বেদের। সেটা কি ঠিক? জেনে নিয়ে আপনি আমাকে জানান। নেক্সট, ক্যান্সার ইজ নট কিউরেবল, ইটস এ ম্যানেজেবল ডিজিজ। এটা আমার কথা, অন্য কেউ বলছে কি জানি না। অনেক ডাক্তারকে বলতে শুনেছি আমি আবার, ক্যান্সার পুরোপুরি তো কিওর হয়ে যায়। পাগলের প্রলাপ ছাড়ার কিছু না। যাই হোক, তখনই একমাত্র ঠিক হতে পারে এটা যদি প্রথম স্টেজে আসে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তবে হ্যাঁ, ম্যানেজ করে রেখে দেওয়া যেতে পারে। সেকেন্ড স্টেজে এলেও অনেকটা লাস্টিং পিরিয়ড বাড়ানো যায়। তাহলে নেক্সট কি বলছে? ক্যান্সার আমি সারাতে পারি না, এটা আমার বক্তব্য, কিন্তু আমি ভালো রাখতে পারি। কতটা মানে বুঝবেন কিন্তু। ক্যান্সার আমি সারাতে পারি না, কিন্তু ভালো রাখতে পারি। আর যদি সুস্থ হয়ে যান, তাহলে আপনার ভগবান আল্লাহ গডকে ধন্যবাদ দেবেন, আমাকে না। নেক্সট, এত খেওয়ারোজ করেও ক্যান্সার রোগীকে কি বাঁচাতে পারলেন? তাহলে এত দৌড়দৌড়ি করলেন কেন? কিসের জন্য? জ্ঞান শোনার জন্য আর টাকা বেশি হয়েছিল খরচা করে আসার জন্য? তাহলে প্রথম থেকে নয় কেন? তাহলে আয়ুষ ট্রিটমেন্ট প্রথম থেকে নয় কেন? কে দেবে উত্তর? আপনারাই ভেবে রাখবেন। আজকের ইউটিউবে অথবা ফেসবুকে, মায়া টিভি ফেসবুকে যান, ওখানে আজকের এই অনুষ্ঠানটা আছে, অথবা ইউটিউবে মায়া টিভিতে যান, ওখানে কমেন্টসে লিখুন, আপনার বক্তব্য শুনতে চাই। খারাপ হলেও লিখুন, ভালো হলেও লিখুন, 100 বার লিখবেন,
তাতে কিছু যায় আসে না, কিন্তু আমাদের ওগুলো দেখার প্রয়োজন হয়। আপনাদের যত খারাপ কমেন্টস থাকবে তাতে আমরা নিজেদের শোধরাতে পারবো, আরও শিখতে পারবো। ঠিক, বাকি আর কিছু বলার থাকে না। তাহলে দমদম গোরাবাজার মিউনিসিপ্যালিটি হসপিটালে দেখা হচ্ছে আপনাদের সাথে। ফিরে আসলাম আমরা। আজকে ফোন নেওয়া হলো না, তার জন্য দুঃখ করার কিছু নেই। নিচে নাম্বারটা দিয়ে রেখেছি, আর আমার সরাসরি নাম্বারটাও দেওয়া আছে। সরাসরি নাম্বারটা নিয়ে রাখুন। শো শেষ হয়ে যাবার পরেও আপনি ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। কেন, আমি ডাক্তার হিসেবে আপনাদের ট্রিটমেন্ট করি না, বাড়ির মানুষের মতোই ট্রিটমেন্ট এত বছর করে এসেছি। শো শেষ হয়ে গেছে বলে যে কথা বলি না তা নয়। আপনি শো শেষ হয়ে গেলেও অনুষ্ঠান যদি আবার রিপিট দেখতে হয়, ইউটিউবে যান অথবা ফেসবুকে যান, ফেসবুক মায়া টিভি, সেখানে গিয়ে আপনি আপনার বক্তব্য লিখবেন, কি জানতে চাইছেন, রিপোর্ট পাঠাবার থাকলে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8272940706। আর সরাসরি চলে আসুন। এখনও 5 মিনিট কথা বলতে পারবো, 5 মিনিটস উই ক্যান টক, কাম অন। 8272940706 আর আগামীকাল আমার দমদমে মিউনিসিপ্যালিটি হসপিটালে ডেট আছে। যাদের যাদের এখনও নাম লেখানো হয়নি, আজকে রাত্রি 10টার মধ্যে অবশ্যই নাম লিখিয়ে দিন এবং সরাসরি চলে আসুন দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল। কেমন? আর শনিবার এবং মঙ্গলবার বারাসাত শিশিরকুঞ্জে। হ্যালো, ডক্টর সেন বলছেন? হ্যাঁ বলছি, বলুন। স্যার আমি আপনার অনেক বড় ফ্যান, আপনাকে প্রচুর ফলো করি। ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে তুমি সুদীপ্ত বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড সুদীপ্ত, একদিন আসো, বেড়াতে বেড়াতে আসো, একদিন একটু সামনাসামনি দেখি তোমায়। আপনার তো শুধু হেয়ার ফলের জন্য হেয়ার ফল টোটালি ঠিক হয়ে গেছে বলতে গেলে। ব্যাস, তাহলে বিয়ে কবে হচ্ছে? বিয়ের ডেট কবে বলো? না, না, খালি ডেটটা বলে দেবে, আমাদের নিমন্ত্রণ করতে হবে না, আমরা একদম পুরো ফ্যামিলি নিয়ে চলে যাবো। আপনাকে ফোন করেছিলাম একজন ওই পায়ে ব্যথার জন্য, আপনি বলেছিলেন না যে একজন ওই পায়ে ওই জায়গাটা ম্যাসাজ করতে। হ্যাঁ, দুদিন করেছিলাম, পুরোপুরি পা ঠিক হয়ে গেছে, অটোমেটিক আমার দৌড়াতে পারছি, কোনো প্রবলেম নেই। ভেরি গুড, ভেরি গুড সুদীপ্ত। তো একদিন আসলে ভীষণ খুশি হব। স্যার আমার মা বাবাকে নিয়ে যাবো একদিন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। ডাক্তারি জন্য না বা কোনো ট্রিটমেন্ট নেই, তুমি ভালো থাকো, তোমার পরিবার ভালো থাকুক। আমি চাইবো তুমি এমনি আমার সঙ্গে বেড়াতে বেড়াতে দেখা করতে আসো, রুগী হয়ে আসতে হবে না। হ্যাঁ নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো বলুন। ডক্টরবাবু, নমস্কার। নমস্কার। আমি নবদ্বীপ থেকে বলছি। বলছি আমার মামা আছে, হ্যাঁ, যে হাড়ে কোমরের যে হাড়টা আছে না, শিরা শুকিয়ে গিয়ে হাড়টা ছোট হয়ে গেছে, বুঝলেন? দিয়ে টিভিতে দেখানো হয়েছে, দেখানোর পর বলছে অপারেশন করতে হয়। আচ্ছা, রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে দেখা করো। এসব আজগুবি গল্প বলেছে, হাড় ছোট হয়ে গেছে আমি কোনোদিন শুনিনি। ওগুলো আমাকে এমআরআই রিপোর্টটা চাই। ছোট হয়ে গেছে, হ্যাঁ। হাড় বেড়ে যায় শুনেছি, ছোট হয়ে যায় শুনিনি আমি। তো সুতরাং এমআরআইটা আমি নিজে দেখব। ও ডাক্তার কি বলেছে তার কথা শুনে আমি ট্রিটমেন্টটা করতে চাই না। আমি চাইছি এমআরআইটা নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করবেন, তাহলেই হবে। আমাদের ইমিডিয়েটলি অপারেশন লিখে দিয়েছে, আমরা অপারেশন না করে তো আপনার কাছে গেলে ভালো হবে, তাই তো? যদি পয়সা খুব বেশি হয়ে থাকে আর বাড়ির লোকটাকে যদি হ্যান্ডিক্যাপড বানাবার ইচ্ছা হয়, মানে প্রতিবন্ধী, তাহলে সরাসরি চলে যাও। আমি সরাসরি টিভির পর্দায় বলে দিলাম, যদি বাড়ির লোকটাকে প্রতিবন্ধী বানাতে হয় তাহলে অপারেশন করিয়ে ফেলো। যদি প্রতিবন্ধী না বানিয়ে, প্রতিবন্ধী মানে বুঝো তো? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, তো সুতরাং যদি তার হাঁটা চলা শেষ বয়স অবধি দেখতে চাও, তাহলে অপারেশন বন্ধ করে এমআরআই রিপোর্টটা নিয়ে আগে দেখা করো, ঠিক আছে? কথা কথা অপারেশন আমি মানি না জাস্ট। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো বাবা। বলছি স্যার, আমি মঙ্গলকোট থেকে বলছি। এরকম আমার ছেলে হঠাৎ ব্যায়াম করতে গিয়ে পিঠের ডান দিকে শিরদাঁড়া পাশে লেগে গেছে, মাংসটা ফুলে আছে। খারাপ, ওটা ফুলে আছে। হ্যাঁ, অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু আয়ুর্বেদিক তো দেখায় না, অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সারে না, যন্ত্রণা করে খুব। তো অপারেশন বলেনি এখানে? হ্যাঁ, মোটামুটি হয়ে আছে, ওই জায়গাটা একটু ফোলা মতো হয়ে আছে। ওই জায়গাটা এমআরআই করেছো বাবা? এমআরআই? হ্যাঁ, এমআর তো করে না, ডাক্তার ওষুধ দিয়েছিলেন, ওটা তো এমআরআই।
ওর ভেতরে শিরদাঁড়ার মধ্যে যে ভেনটা আছে, যে নার্ভগুলো আছে, নার্ভের মধ্যে চোটটা লেগেছে, যেখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না বলে জমে আছে রক্তটা ওখানে, যার জন্য ওই জায়গাটা পুরো ফুলে উঠছে আস্তে আস্তে, এবং শুতে পারবে না, মুভ করতে গেলেও প্রচণ্ড যন্ত্রণা হবে। ছেলেকে নিয়ে যদি রিপোর্ট করানো না থাকে আমার এখানে হসপিটালেই আসো, যদি প্রয়োজন হয় আমি হসপিটালেই টেস্ট করে নিতে পারবো, গভর্নমেন্ট রেট, অনেক খরচা খরচ নয়, কিন্তু ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করে ফেলো না বেশি দেরি করে, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে। যার যেটা দরকার আছে সেটার প্রয়োজন আছে, আমি শুধু সেইটুকু বলে দিই। কোনো ডক্টরের বিরুদ্ধে শো নয় এটা, কারণ আমরা একসঙ্গেই কাজ করতে এসেছি আর একসঙ্গে বহু ডক্টর মিলে কাজ করছেও, সুতরাং ইটস নট কন্ট্রাডিকশন শো, ইনফরমেটিভ শো, মানুষকে ইনফরমেশন দেবার জন্য আসি। ঠিক, লাস্ট কল আজকের। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। খুব তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, বলছি আমার হাজবেন্ডের পেটে জল জমেছে, তো আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, মানে দেখাতে চাই। বাড়ি কোথায়? বাড়ি এই বরানগরে। বরানগর থেকে দমদম কাছে হবে? হ্যাঁ, সরাসরি দমদমে হসপিটালে চলে আসবে, ক্যান্টনমেন্ট হসপিটাল। হ্যাঁ, ক্যান্টনমেন্ট হসপিটাল। সোম, বুধ, শুক্র, রবি 4 দিন হসপিটালে থাকি। আগামীকালকেও আছি, রবিবারেও আছি। হ্যাঁ, ওই যে আপনি যেখানে দমদম চেম্বারে দেখেন, যেখানে বলে দিলাম সেখানেই এসে পৌঁছাবে। সব নিজের সুবিধা খুঁজতে গেলে হবে না, আর হসপিটালে আসলে কস্টিং অনেক কম, কোনো টেস্ট করাতে গেলে সেগুলো গভর্নমেন্ট রেটে একদম কম খরচায় হবে, সেই জন্যই বলা। কেমন? তো যাই হোক, আজকে তো মোটামুটি বিদায় নিতে হচ্ছে, আর কোনো শো আমি ফোন নিতে পারছি না, তবে আপনারা রেডি থাকুন, কোনো অসুবিধে নেই। আবার আধ ঘন্টা পর থেকে আপনারা ফোন করতে পারেন, অথবা আপনাদের বক্তব্য, যার যার বক্তব্য আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমাকে সরাসরি লিখে পাঠান যে আপনার কি সমস্যা আছে। হ্যাঁ, শুধু অ্যান্ড্রয়েড ফোন লোককে দেখাবার জন্য ব্যবহার করলে হবে না, সেটাকে সঠিক ব্যবহার করাও জানতে হবে, না হলে বাঁদরের হাতে নারকেলের মালা হয়ে যাবে। তো সেই জন্যই বলছি যে হোয়াটসঅ্যাপটা আছে, শুধু গুড মর্নিং, গুড নাইট এসব ফালতু SMS না করে আপনার সমস্যাটা লিখে পাঠান আমার এই নাম্বারে, দেখবেন তার রিপ্লাইও পেয়ে যাচ্ছেন, এবং কি ট্রিটমেন্ট করতে হবে সেটাও আপনাকে বলে দেওয়া হচ্ছে। রাইট না? সবসময় ফোনে যে আসতে হবে এর কোনো মানে নেই। আর দ্বিতীয়, যারা আসতে চাইছেন, যাদের এমার্জেন্সি আছে, তাদের বলে দিই, নিচের ফোন নাম্বার 2টি দেওয়া আছে, একটা নাম্বার নোট করে রাখুন, যে কোনো একটি, ওই নাম্বারে ফোন করে বুকিংটা করতে ভুলবেন না। তাই এখন টিভির পর্দায় যে নাম্বারটা দেখছেন আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ নাম্বার হয়ে যেতে পারে, যেহেতু একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে বিলং করে এই নাম্বারগুলো, তাই নাম্বারটা রেখে দিন, কোনো একদিন আপনার প্রয়োজনে আসতে পারে। ঘড়ির কাঁটা কি বলছে? সময়সীমা বোধহয় শেষ, বিদায় নিতে হচ্ছে। আজকে একসঙ্গে 3টি চ্যানেলে ছিলাম, বিদায় নিচ্ছি, আবার আগামীকাল দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল। আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি, সাব্বা খায়ের, খুদা হাফিজ।